এখন এই চেতনার মানটা আমরা কোন দিকে নিয়ে যাব, সেটাই এই মুহূর্তে একটা বিরাট প্রশ্নের সম্মুখীন। আমরা কি সেই কালচারটা করছি? আমরা জানি যে সাক্ষরতা অর্থাৎ আত্মরক্ষার্থে সাক্ষরতা একটা বিরাট হাতিয়ার। আবার জনগোষ্ঠী সাক্ষর, কিন্তু জনসমাজটা তেমনভাবে শিক্ষিত নয়। এখানে কিন্তু একটা বিরাট প্রবলেম। অর্থাৎ সাক্ষরতার সঙ্গে সঙ্গে জনসমাজের শিক্ষিত অংশের অগ্রণী ভূমিকা, এবং তার যে ভূমিকা, সেই ভূমিকাটা প্রায় খুব দরকার হয়ে পড়েছে। অনেকদিন আগে বিরোজিও বলে গেছিলেন যে একজন শিক্ষিত কৃষককে ঠকানো একজন অশিক্ষিত শিক্ষককে ঠকানোর চেয়ে অনেক কঠিন। আজকের আমরা দেখছি যে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে, সেই কৃষক আন্দোলন কিন্তু আজকের বিরোজিওর সেই বক্তব্যকে প্রমাণ করে দেয় যে বক্তব্যটি ঠিক ছিল। ডিরোজিও, রামমোহন এবং বিদ্যাসাগর তারা চেয়েছিলেন কিন্তু যে সর্বজনীন শিক্ষা, যার ধারাটা বিগত বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি যে শুধু শিক্ষার প্রসার নয়, শিক্ষার যে গভীরতা, যে ব্যাপকতা, যে গুণগত মান, সেই গুণগত মানের কিন্তু বৃদ্ধি আমরা করতে দেখেছিলাম। আমরা কিন্তু এমনটা দেখিনি যে ইতিহাসের বই আবার প্রাইমারিতে ঢুকে যাবে সিঙ্গুর আন্দোলন আর তার বীর যোদ্ধা হচ্ছেন ফিরাদ হাকিম, এরকম ঘটনা কিন্তু আমরা করতে দেখিনি। তো ডিরোজিও, রামমোহন এবং বিদ্যাসাগরের যে ভূমিকা ছিল, রোকেয়া বেগমের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে মাথায় রেখে 1930 সালে বঙ্গদেশের শিক্ষামন্ত্রী নাজিমউদ্দিন তিনি একটি প্রাথমিক শিক্ষা প্রসারে উদ্যোগ গ্রহণ করেছিলেন আইনসভায়। কিন্তু তৎকালীন হিন্দু জমিদারদের 50 জন প্রতিনিধি তারা কিন্তু এই যে উদ্যোগের সম্পূর্ণ বিরোধিতা করেছে। তার কদর্য যে একটা উদাহরণ আমাদের ইতিহাসের পাতায় আছে। এখন তারা কেন করল? তারা করলো কিন্তু কায়েমি স্বার্থকে রক্ষা করার জন্য। তারা কিন্তু কখনোই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের কিন্তু কখনো বিরোধিতা করেনি। তারা বুঝতে পেরেছিল যে সাধারণ মানুষ যদি শিক্ষাটা পেয়ে যায় তাহলে কিন্তু সমূহ বিপদ লুকিয়ে আছে। আমরা দেখেছিলাম বলশেভিকদের নেতৃত্বে লেনিন যখন সমাজতান্ত্রিক বিপ্লব করছেন এবং যখন সফল হলেন, তিনি যখন এলেন রাশিয়াতে, তখন তার দুটো প্রধান লক্ষ্য ছিল। এক হলো সাক্ষরতা, দুই হলো বিদ্যুৎ। তিনি বিশ্বাস করতেন যে সরকারের শিক্ষা ক্ষেত্রে একটা দায়িত্বশীল ভূমিকা আছে। সেই দায়িত্বশীল ভূমিকা যদি সরকার না নেয় তাহলে কিন্তু শিক্ষার মান যেমন অবনতি ঘটবে, তেমনি আমাদের জনসমাজে চেতনার মানেরও অবনতি ঘটবে। আজ আমরা কি দেখছি? রাজ্য এবং কেন্দ্র দুই সরকারই চাইছে যে বেসরকারি হাতে শিক্ষাটা তুলে দিলেই যেন সমস্ত উন্নয়ন হয়ে যাবে। অর্থাৎ উন্নয়নের চাবিকাঠিটা যেন শিক্ষার বেসরকারীকরণের ভেতরেই লুকিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষায় ইতিহাসকে পুরাণ বলে বা পুরাণকে ইতিহাস বলে চালানোর একটা নীল নকশা তৈরি হচ্ছে। তেমন তৈরি হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িক ভেদ, একটা ভেদাভেদের বীজ বপন করা হচ্ছে শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে। যে কথাটা কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যে এই সমস্ত কাজগুলোর উদ্দেশ্য বা এই কাজগুলোর পেছনে কি লেগে আছে। আপনারা দেখবেন যে এই সমস্ত কাজের পেছনে কিন্তু একটাই পয়েন্ট, সেটা হচ্ছে লগ্নি পুঁজি ছুটছে তার মুনাফা অর্জনের জন্য, এবং মুনাফা অর্জন যাতে খুব ভালোভাবে হয় তাই শিক্ষাকে পুরো ঘেঁটে ঘ করে দাও। এই মুনাফাবাদী লগ্নি পুঁজি সবসময় কিন্তু ফ্যাসিবাদকে জাগ্রত করে রাখে, এবং ফ্যাসিবাদের চরম শত্রু হচ্ছে এই প্রাথমিক শিক্ষা। যে কথাটা বলেছিলেন মুসলিম, তিনি বলেছিলেন যে ফ্যাসিবাদকে রক্ষা করতে পারে একমাত্র শিক্ষা, অতএব এই শিক্ষা ব্যবস্থাকে পচিয়ে দাও। আমরা দেখেছিলাম বা আমরা দেখি এখনো আমাদের সরকারি যে সমস্ত মন্ত্রীরা আছে তাদের শিক্ষা ব্যবস্থার প্রতি
সরকারি ব্যয় বরাদ্দ বৃদ্ধি প্রতি এতই অনীহা, ঠিক উল্টো দিকে তাদের আমাদের তার স্পৃহা আছে যে ক্ষমতার প্রদর্শন, বিজ্ঞাপনের প্রদর্শন, তাদের কিন্তু প্রচন্ড লিপ্সা, প্রচন্ড লোভ। যে লোভের বলি হচ্ছেন কিন্তু আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষক নয়, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না, আরো বিভিন্ন বিষয় আপনারা দেখবেন। এরপরে আমি চলে আসি যে এই পরিস্থিতিগুলো থেকে মানুষের মনকে ঘুরিয়ে দিতে, যেমন হিটলার এক সময় বলেছিলেন যে 8 কোটি জার্মানিক এই দুর্ভোগের, এই দুর্দশার কারণ হলো আর কেউ নয়, এই 5 লক্ষ ইহুদি। আজও কিন্তু আমাদের বলা হচ্ছে যে 130 কোটি যে ভারতবাসী, তাদের এই জনসাধারণের দুর্দশার কারণ হচ্ছে ওই কতিপয় সংখ্যালঘু মানুষ। অতএব সিএএ করো, এনআরসি করো, তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। এই ধ্বনিত হচ্ছে মানে আমরা কিন্তু উৎফুল্ল হচ্ছে এই ভেবেই যে আমাদের চেতনার মানটা কিন্তু বাড়ছে। এই চেতনার মানটা আমরা কোন জায়গায় নিয়ে যাব, সেটাই এখন বড় প্রশ্ন। আমরা দেখেছি যে আলেকজান্ডার বলেছিলেন কি বিচিত্র এই দেশ সেলুকাস, সত্যই তো বিচিত্র। আমাদের ভারতবর্ষ যে সমস্ত দেশগুলো পিছিয়ে আছে, সেই পিছিয়ে থাকা দেশের মধ্যে, মানে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশের মধ্যে 1 নম্বর। আবার ভারতবর্ষই একটা দেশ যেখানে গত 74 বছরে এতগুলো শিক্ষা কমিশন হয়েছে, এটা কিন্তু গোটা পৃথিবীতে আর কোনো দেশে হয়নি। আবার ভারতবর্ষই একটা দেশ শিক্ষা কমিশনের যে সুপারিশকে অবহেলা করেছে যে দেশ, সেই ভারতবর্ষ, এর মতো দেশ কিন্তু পৃথিবীতে আর নেই। তো এই যে শিক্ষাকে যেন আমরা বিরাট কিছু ভাবছি, আবার শিক্ষার সুপারিশগুলোকে অবমাননা করছি, অবহেলা করছি, এটার উদাহরণ আমরা বারে বারে পাচ্ছি ভারতবর্ষে। বিচিত্র এই কারণে আমরা দেখতে পাই, যখন মিত্তালদের সম্পত্তি, স্যার এখনই বলে গেলেন যে আপনার আম্বানিদের সম্পত্তি যখন, অর্থাৎ বিলিয়নিয়ারদের বৃত্ত যখন হু করে বাড়ছে, উল্টো দিকে দেখছি আমরা যে কিছু পরিযায়ী শ্রমিক, তাদের ট্রেন রাস্তায় লাশ কাটা দেহ, রক্তাক্ত দেহ, হাতে শুকনো রুটি, এটাও কিন্তু আমরা দেখছি। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটাই হচ্ছে আমাদের বৈচিত্র্যময় ভারতবর্ষ। তো আমরা এই বৈচিত্র্যময় ভারতবর্ষের কোন জিনিসটা চাই? যেমন আপনারা দেখবেন যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হচ্ছে এক দেশ, এক ভাষা, এক পাঠ্যক্রম। অর্থাৎ কি বৈচিত্র্য ওনারা চাচ্ছেন? কোন বৈচিত্র্যের ওনাদের অভিমুখ আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হয় না। অর্থাৎ এই এক দেশ, এক ভাষা, এক সিলেবাস বলে পুঁজিপতিদের ব্যবসা করার জন্য যে সুবিধে পাইয়ে দেওয়ার নীতি ওনারা নিচ্ছেন, তা বুঝতেও আমাদের কোনো সমস্যা হয় না। 2 নম্বর আমি বলি যে ন্যাশনাল এডুকেশন পলিসি আপনারা সবাই জানেন, যে দু একটা কথা না বললে একদম নয়। আমাদের ক্লাস 6 থেকে বলা হয়েছে যে বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করতে হবে বা চালু করবেন ওনারা। এই বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করার উদ্দেশ্য কি আমরা দেখেছি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এটা পর্যবেক্ষণ করে দেখেছি যে এটার উদ্দেশ্য হলো আর কিছু নয়, কিছু বন্ডেড লেবার তৈরি করা, খুব অল্প দামে কিছু বন্ডেড লেবার তৈরি করা এবং শিশু শ্রমকে আইনি সম্মতি দেওয়া। আবার দেখুন উচ্চশিক্ষার ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে বলা হচ্ছে যে 3000 যদি কোনো ছাত্রছাত্রীর সংখ্যা না থাকে কোনো কলেজে, সেই কলেজের অ্যাফিলিয়েশন বা অনুমোদন বাতিল করা হবে। আবার বলা হচ্ছে পিপিপি মডেল করা হবে। অর্থাৎ টোটালটাই একটা বেসরকারীকরণের দিকে আমরা ঝুঁকছি, সরকার ঝুঁকছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদ না করলে আমাদের সম্মুখ বিপদ। একজন বিদগ্ধজন বলে গেছিলেন, বি সাইনাথ, তিনি বলছিলেন একটা কথা যে ভারতবর্ষে কৃষি আইন এবং শিক্ষা আইন যে দুটো বিল পাস হল, এই দুটো বিল পাস হওয়ার পরে আমাদের ভারতবর্ষের জাতির মেরুদণ্ডে একটা চরম আঘাত হানবে। বলছে যে এগ্রিকালচারাল প্রডিউসিং মার্কেটিং কমিটি যেমন আমাদের কৃষকদের কাছে একটা জীবন রেখা, তেমনি আমাদের যে সমস্ত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের কাছে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা প্রাণ কেন্দ্র। এই দুটো ব্যবস্থার প্রতি চরম আঘাত হানছে আজকের কেন্দ্রীয় সরকার, তার দোষর হয়েছে আমাদের রাজ্যের সরকার। তাই আমি বলি যে রাজনীতি কথাটার মধ্যে এখন যেন একটা আস্তে গন্ধ পাই আমরা। আমি রাজনীতি কথা বলছি না, আমি বলছি জননীতি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য,
আমাদের অধিকারবোধ এবং জননীতি সম্পর্কে আমাদের সচেতনতা যেমন বাড়াতে হবে, তেমনি আমরা আমাদের এই চেতনার মানটাকে আরো যেন বাইরে ছড়িয়ে দিতে পারি, এই শপথ আমাদের নিতে হবে। শেষে বলি, আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থার যে সমস্যাগুলি আছে, 3-4টি কথা আমি বলবো, বলে আমি শেষ করব। প্রথমে আমি বলি যে আমাদের ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলে দেখা যায় যে শিক্ষকের সংখ্যা খুবই অল্প। আবার এইদিকে লগ্নি পুঁজির কারবারি কিছু মিডিয়া তারা কিন্তু চিরচিৎকার শুরু করে দিয়েছে যে আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পড়াশোনাই হচ্ছে না। তারা কিন্তু কখনোই বলছে না যে একজন মাস্টারমশাইকে ভোটের ডিউটি, মিড ডে মিলের ডিউটিতে যদি ইনভলভ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কখনোই একজন মাস্টারমশাইয়ের পক্ষে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে সুস্থভাবে পাঠদান করা সম্ভব নয়। অতএব দরকার ছিল একজন শিক্ষাকর্মী, দরকার ছিল একজন পর্যবেক্ষকের, দরকার ছিল সঠিক মূল্যায়নের। সেই পদ্ধতিগুলো যাতে হয়, যাতে আপনারা আরো সরব হন, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।